বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দিলেন আশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন, ফলপ্রসূ হয়েছে আলোচনা। করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন, দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। এবং শিক্ষামন্ত্রীকে নিয়ে কলিমুল্লার বক্তব্য রুচি বিবর্জিত, বিবৃতি মন্ত্রণালয়ের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে বাঁচাতেই অপকৌশল, বলছেন বর্তমান ভিসি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। আলোচনার টেবিলেই ঘুরপাক খাচ্ছে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যু। এবারও ভারত বলল, আলোচনা করে সব সমস্যার সমাধানে তারা আশাবাদী। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক শেষে সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বললেন, তিস্তা ইস্যুতে ভারতের অবস্থান আগের মতোই আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সব ইস্যুতে দুদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের যে কোনো সংকট কিংবা অর্জনে বরাবরই পাশে ছিল ভারত। আছে নানা অমীমাংসিত ইস্যু, তবে বন্ধুত্ব অনেকটাই উষ্ণ। বন্ধুত্বের সেই বারতা নিয়েই বাংলাদেশে হাজির ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলে 1 ঘণ্টারও বেশি। আলোচনা হয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের আলোচ্যসূচি নিয়ে। পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা মোদীর বৈঠক এগিয়ে নিতে প্রায় সব বিষয়েই আলোচনা হয়েছে। We discuss a wide range of ongoing bilateral issues as well as bilateral interests. তবে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যুতে মেলেনি কোনো আশার খবর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর জানান, তিস্তা ইস্যু সহ অভিন্ন নদী ইস্যুতে শিগগিরই সচিব পর্যায়ে বৈঠকে আলোচনা হবে। বলেন, সীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধেও কাজ করছে দুদেশ। তিস্তার বিষয়ে আমাদের সরকারের অবস্থান আপনারা জানেন। আমি মনে করি আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সীমান্ত হত্যা বন্ধের জন্য সেখানে অপরাধ নির্মূল করা আমাদের দুদেশের নৈতিক দায়িত্ব। জয়শঙ্কর জানান, বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এই অঞ্চলকে আরো শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশ সম্পূর্ণ নিজের যোগ্যতায় উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশকে নিশ্চয়তা দিতে চাই, যে কোনো পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে থাকবে। সংবাদ সম্মেলনে উঠে আসে কোভিড পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়টি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানায় ভারতকে। 30 না 135টা দেশ এখনো ভ্যাকসিন পায় না, বাট there is a miracle because of our friend India. We have such a rock solid relationship. এর আগে বৃহস্পতিবার সকাল 10টার দিকে এস জয়শঙ্করকে নিয়ে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে বিশেষ বিমান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ভারত চুক্তির কথা বলা হচ্ছে গেল কয়েক দশক ধরে, কিন্তু আশ্বাসেই থেমে আছে তা। এক নজরে দেখে নেওয়া যাক তিস্তা নিয়ে দুই দেশের আলোচনা ও আশ্বাসের খতিয়ান। তিস্তা, যার পানি নিয়ে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে দর কষাকষি চলছে সেই 1983 সাল থেকে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বহুল আলোচিত তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের কথা ছিল। অন্তর্বর্তীকালীন সেই চুক্তির সময়কাল ধরা হয়েছিল 15 বছর। চুক্তি অনুযায়ী তিস্তা নদীর পানির 42.5% ভারতের অধিকার ও 37.5% বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় ভেস্তে যায় তিস্তা চুক্তি স্বাক্ষর। 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ঘিরে আশা তৈরি হয় তিস্তা চুক্তি স্বাক্ষরের। সফরে তিনি বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু সেবারও বেঁকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়নি তিস্তা চুক্তি স্বাক্ষর। তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Your Excellency,
এক দশক আগে চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্রস্তুত তিস্তা ইস্যুকে আবারও আলোচনার টেবিলেই ঠেলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিকেলে গণভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন জয়শঙ্কর। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুদেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্য প্রসঙ্গ, দেশে গণহারে করোনা টিকা দেওয়ার ১.৫ মাসের মাথায় এসে ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবনে তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কোভিড-১৯-এর টিকা নেন। সবাইকে নিঃসংকোচে এই ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, টিকা নেওয়ার পরও সাবধানতা অবলম্বন করতে হবে। এখন যে একটা সমস্যা, গেল বছরের ৯ মার্চ বাংলাদেশে করোনা শনাক্তের ঠিক পরের দিন গণভবনের ব্যাংকোয়েট হলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে মূল আলোচনায় ছিল কেমন করে মহামারী ঠেকাবে বাংলাদেশ। সব জায়গায় প্রস্তুত। তখনও এই ভাইরাস কিভাবে মোকাবেলা করা যাবে তার দিশা দিতে পারছিলেন না চিকিৎসক গবেষকদের কেউই। তবে পিছপা ছিলেন না জাতির পিতার কন্যা। তিনি আত্মবিশ্বাস নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রীতিমতো করোনা বিশেষজ্ঞের মতো মানুষকে শিখিয়েছিলেন কি করে মহামারীর বিস্তার রোধ করা যাবে। কাশি আসলে, সর্দি আসলে পটকে আমরা হাত দিই, হাতটা না দিয়ে সবসময় বলে যে এইভাবে করা, মানে হাতে যেন কোনো রকম না লাগে। শুধু প্রতিরোধী নয়, বিশ্বে যখন ধনী সম্পদশালী দেশগুলোও তাদের নাগরিকদের ভ্যাকসিন দিতে হিমশিম খাচ্ছিল, তখন ২৭ জানুয়ারি গণটিকা শুরু করে বাংলাদেশ। রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এতদিন সবার মনে প্রশ্ন ছিল কবে করোনার টিকা নেবেন সরকার প্রধান। ২৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন তার আভাস। আমি তো আছি ৭৫ বছর বয়সের, আজ আছি কাল নেই। আমাদের একটা টার্গেট করা আছে, এই সংখ্যা পর্যন্ত আগে আমি নির্দিষ্টভাবে দেব, এটা যখন হবে তারপরে আমারটা আমি নেব। অবশেষে দেশবাসীর পাশাপাশি সবাইকে উৎসাহ দিতে স্বয়ং প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিলেন। বৃহস্পতিবার গণভবনে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এই ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি বিদ্যুৎ পরমাণু কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজ্ঞান ও গবেষণায় মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ সহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন দেশের গবেষকরা। পরমাণু প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সহ কৃষি ও সামাজিক বাস্তবতার অনেক কিছুই বদলে যাচ্ছে গেল কয়েক বছর ধরে। বিজ্ঞানীদের সফলতায় দেশেই এখন মিলছে দুরারোগ্য অনেক রোগের প্রতিকার। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আরও আগ্রহী করতে প্রণোদনা হিসেবে প্রতি বছরের মতো গবেষণার চেক হস্তান্তরের আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। গবেষণা ছাড়া উন্নয়ন সম্ভব নয় জানিয়ে শেখ হাসিনা ঘোষণা দেন দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হবে। আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে। ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। প্রথমটা করা হয়েছে রূপপুরে, এর পাশাপাশি আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলেই উন্নয়নশীল কাতারে উত্তরণ সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই, তখন আর কেউ পারবে না।
2020-21 অর্থ বছরে বঙ্গবন্ধু ফেলোশিপ পেয়েছেন 77 জন, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে 3305 জন এবং বিজ্ঞান গবেষণা অনুদান পেয়েছেন 800 জন বিজ্ঞানী ও গবেষক। প্রধানমন্ত্রীর পক্ষে এসব চেক হস্তান্তর করেন বিজ্ঞান মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কলিমুল্লাহর বক্তব্য রুচি বিবর্জিত বলে বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রণালয়। তবে সাবেক ভিসি নুরুন নবীকে বাঁচাতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন কলিমুল্লাহ। বর্তমান ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কলিমুল্লাহর সংবাদ সম্মেলনের পর বিবৃতি দেয় মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ। মন্ত্রী এমপিদের তদবির ও অনুরোধ না রাখার কারণেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসছে। ইউজিসির যে তদন্ত কমিটি, তারা মূলত প্রফেসর নুরুন নবীর দায় তাদেরকে প্রোটেক্ট করবার চিন্তা থেকে এই কাজটা করেছেন। বিশ্ববিদ্যালয় সার্বক্ষণিক না থাকা এবং বেশিরভাগ দিনই অনুপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করে উপাচার্য দাবি করেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে থাকতে বাধ্য নন। এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমি প্রায় 20 থেকে 22 ঘন্টা প্রতিদিন কাজ করি, 7 ডেজ এ উইক এই বিশ্ববিদ্যালয়ের জন্য। যখন ঢাকায় অবস্থান করি, ঢাকায় আমাদের যে লিয়াজো অফিস আছে সেখানে সময় দেই। এদিকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগ খণ্ডন করে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এই বিবৃতিতে নাজমুল আহসান কলিমুল্লাহর অভিযোগকে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রুচি বিবর্জিত হিসেবে বর্ণনা করা হয়। ইউজিসিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই বলে দাবি করা হয়। সম্প্রতি ইউজিসির তদন্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রাপ্ত বিশেষ উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পায় ইউজিসির তদন্ত কমিটি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অনিয়ম নয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে 118টি অভিযোগ তদন্ত করবে ইউজিসি। চলতি মাসের 14 তারিখ সরেজমিন পরিদর্শনে আসবেন 3 সদস্যের কমিটি। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। উপাচার্যের বাংলোর জন্য 290 টাকা কেজি দরে চাল, ঘি, ডিম কেনার যে ভাউচার দিয়ে বিল নেওয়া হয়েছে তা রংপুর সিটি বাজারের এই বাবুল স্টোরের, কিন্তু ভাউচারটি ভুয়া বলে জানালেন দোকানদার বাবুল মিয়া। এই জিনিসগুলো আমার কাছে নেই এবং এই লোকটা কোনোদিন আমার কাছে আসেও নাই। 4 ফুট বাই 40 ফুটের এই সাইনবোর্ডটি তৈরির বিল তোলা হয়েছে 2,94,000 টাকা। বলছে আর কি 3 লাখ পার করানো যাবে না, ভ্যাট আছে ওনাদের অফিসিয়াল যে ভ্যাটটা কাটে আর কি, পরে আমাকে ওখানে আপনার ওই 2,58,000-এর মধ্যেই বিল তোলা। উপাচার্যের গাড়ির জন্য 26 ফ্ল্যাগ স্ট্যান্ড বানাতে 36,000, করোনাকালের বন্ধেও ফাউন্ডেশন ট্রেনিংয়ে কৃতিত্বের জন্য 1,84,925 টাকার ক্রেস্ট, 5 গুণ দামে 76টি ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স পণ্য কেনার খরচ দেখানো হয়েছে। ফ্ল্যাগ তৈরি করেছেন রংপুরে, কিন্তু প্রতিষ্ঠানের বিল দেখাচ্ছেন উনি ঢাকায়। সব জায়গাতেই উনি অর্থ আত্মসাৎ করে চরমভাবে দুর্নীতির ধৃষ্টতা দেখিয়েছেন। খরচ দেখাতে বিভিন্ন সময় উদ্ভট সব কমিটি করা হয়েছে। ফুলের চারা রোপণে 4টি কমিটি করে 2 লাখ টাকা তোলা হয়েছে। এই স্বচ্ছতাগুলো আনয়নের ক্ষেত্রে এবং এই অস্বচ্ছ কেন হলো, কার মাধ্যমে হলো, সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে তদন্ত দাবি করছি। তবে অপব্যয়, অপচয় সহ আর্থিক খাতের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অর্থ ও হিসাব দপ্তরের প্রধান। শিক্ষার্থীদের প্রয়োজনে সবকিছু হয়, তবে একেবারে খাত ভিত্তিক ধরে এই কাজটা হয় কিনা আমি সেটা বলতে পারবো না। উপাচার্য সম্প্রতি এক অনুষ্ঠানে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ ফি আদায় প্রসঙ্গে কথা বলেন সময় সংবাদের সঙ্গে। যা কিছু আপনার সঞ্চয় ঘটে এর মাধ্যমে সবকিছু ছাত্র কল্যাণেই ব্যয় হয়ে থাকে। উপাচার্যের বিরুদ্ধে ওঠা 118টি অভিযোগ তদন্তে ইউজিসির সদস্য বিশ্বজিৎ চানকে প্রধান করে এরই মধ্যে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 14 মার্চে এই কমিটি সরেজমিনে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ। জনপদের সময়।
কুমিল্লায় শেষ হলো ভ্যাট ওয়ান স্টপ সেবা সপ্তাহ। নতুন ভ্যাট আইন বিষয়ে নাগরিকদের জানাতে ও সচেতন করতে ব্যতিক্রমী এ পদক্ষেপ গ্রহণ করা হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে সেবা গ্রহীতারা ভ্যাট আইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলে মনে করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। গ্রাহক তত সচেতন হবে এবং সেইটা রিসিপ্টটা গ্রহণ করবে এবং যখন দু একজন পুরস্কার পাবে তখন তাদের মধ্যে এটার উৎসাহটা বেড়ে যাবে। ভোক্তা যদি ভ্যাট দিচ্ছে, ভোক্তা নিশ্চিত করতে চায় যে ভোক্তার ভ্যাটটা সরকারি ঘরে জমা হচ্ছে কিনা। আগে আমাদের যারা অংশীজন ছিলেন, করদাতা ছিলেন, তারা আমাদের অফিসে আসতেন এগুলো জানার জন্য। এখন আমরা তাদের এলাকায় যাচ্ছি এই সেবাটা দেওয়ার জন্য। মূলত সচেতনতা এবং প্রান্তিক পর্যায়ে ইএফডি মেশিনকে জনপ্রিয় করা, ভ্যাটের যে সেবা সেটাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই উদ্দেশ্যেই আমরা ওয়ান স্টপ ভ্যাট সপ্তাহ চালু করেছি। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। তিস্তা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবারও দিলেন আশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন, ফলপ্রসূ হয়েছে আলোচনা। করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন, দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।